আজকের মর্নিং রটা একটু অন্যরকম লাগলো, কারণ আগের যে সপ্তাহগুলোতে যে একভাবে একই রকম হয়ে যাচ্ছিল, আজকে রটা একটু অন্যরকম করেছে ট্রিপল এইচ। তো প্রথমেই আজকে স্টার্ট হয় গুন্থারকে দিয়ে। তো গুন্থার এসে প্রথমেই বলতে থাকে যে গোল্ডবার্গ, সিনা, এজ স্টাইলকে এদেরকে ট্যাপ আউট করে রিটায়ারমেন্ট করিয়েছে। এমন সময় অ্যাডাম পিয়ার্সও চলে আসে। অ্যাডাম পিয়ার্স বলে যে আজকে এইসব চলবে না, তুমি আজকে বেরিয়ে যাও এখান থেকে। ওই সময় গুন্থার তো প্রচণ্ড রেগে যায়। ওই সময় অ্যাটাক করে দেওয়া হচ্ছে, ড্রাগন লি এসে অ্যাটাক করে দেয় গুন্থারকে। তো গুন্থার আর ড্রাগন লির একটা ম্যাচ সেটা হতে চলেছে যা মনে হচ্ছে এরপরে। তো কোডি রোডসকে এরপরে আসতে দেখা যায়। আজকে ছিল হচ্ছে জর্জিয়া আটলান্টা থেকে, আর কোডি রোডসের হোম টাউন হচ্ছে জর্জিয়া আটলান্টা। তো কোডি রোডসও আসে। তো এসে কোডি রোডস আসার পর ভীষণের এন্ট্রি হয়। পল হেমেন আসে, লোগান পল, ব্রনসন রিড আর অস্টিন থিওরি। তো আজকে প্রথমে ম্যাচ ছিল হচ্ছে মেন্সের ম্যাচ ছিল, মেন্স এলিমিনেশন চেম্বার কোয়ালিফিকেশন ম্যাচ ছিল। তো ব্রনসন রিড ভার্সেস জে উসো ভার্সেস ছিল হচ্ছে চ্যাট গেবেল, এলগান্ডে আমেরিকানো। তো এই ম্যাচ তো শুরু হয়, এই ম্যাচ তো চলতে থাকে, কিন্তু এই ম্যাচ চলার কিছুক্ষণ পর যেটা দেখা যায়, ব্রনসন রিড একটা পিন ব্রেক করতে গিয়ে ওটা পড়ে যায় হচ্ছে মানে রিংয়ের ওপর তো পড়ে তো যায়, পড়ে গিয়ে শোল্ডারে লেগে যায়, শোল্ডার ইঞ্জুরি হয়ে যায়। তো এই সময় ব্রনসন রিড তো রিংয়ের আউটসাইডে চলে যায়। ওই সময় তখন একটা দেখা যায় যে জে উসো আর চ্যাট গেবেলের দুজনের মধ্যে ম্যাচ হয়। তো এই ম্যাচটাকে এন্ড করে দেয় কোনো রকমে জে উসোকে জিতিয়ে। তো এটা দেখা যাচ্ছে যে ভীষণের যে মেম্বাররা জয়েন করেছে তাদের কোনো না কোনোভাবে একটা ইনজুরি অ্যাঙ্গেল চলে আসছে। আর ব্রনসন রিডে এটা শোনা যাচ্ছে যে ইনডিফিনিট টাইমের জন্য আউট হয়ে গেছে, মানে এখন ব্রন বেকারের মতনই হয়ে গেছে। প্রথমে সেথ রলিন্স হলো, ব্রনসন রিড আর ব্রন বেকার, এখন অস্টিন থিওরি বাকি আছে হতে। হ্যাঁ, তো এখানে অ্যাকচুয়ালি ব্রনসন রিডের যে ইনজুরিটা হয়েছে, যেটা আমার দেখে মনে হলো সেটা হলো শোল্ডার ইনজুরি হয়েছে, কিন্তু খুব একটা বড় সড়ো তো দেখে লাগলো না ইনজুরিটা। তো যাই হোক, এটা অসাবধানে হয়তো হয়ে গেছে। তো আশা করা যাচ্ছে যে রেসলমেনিয়াতে ব্রনসন রিড ফিরে আসতে পারে, কিন্তু যদি এলিমিনেশন চেম্বারের পরও যদি বেশ কিছু সপ্তাহ না দেখা যায় তো মুশকিল আছে, মনে হয় না রেসলমেনিয়াতে ম্যাচ দিতে পারে। একটা ভালো স্টোরি লাইন যেটা বিল্ড আপ করতো, সেটা ভিশনের দিক থেকে কিছু কিছু দিক থেকে ব্রেক হয়ে যাচ্ছে ইনজুরির জন্য। লিভ মর্গান আজকে আসে। তো লিভ মর্গানের আজকে অপোনেন্ট চুজ করার কথা ছিল, আজকে এটা অ্যানাউন্সমেন্ট করেছিল। তো জেড কার্গেল আসে আর স্টেফানি ভ্যাকর আসে, দুজনেই আসে, দুজন চ্যাম্পিয়নই আসে। তো লিভ মর্গানের একটা ক্যারেক্টারে একটা বিশাল মানে চেঞ্জ হয়েছে। মানে প্রথমে তো এমন আসে স্টেফানি ভ্যাকারকে এমনভাবে বলে যে আগের সপ্তাহে রতে স্টেফানি ভ্যাকার তো পুরো লিভ মর্গানকে কাঁদিয়ে দিয়েছিল। তো লিভ মর্গান বলে যে হ্যাঁ তুমি ঠিকই বলেছো যে 10 বছরের তোমার কেরিয়ারে তুমি স্ট্রাগল করেছো, করেছো, আমার তো কিছুই করতে হয়নি সেরকম। তো আমি তোমাকে ছেড়ে দিচ্ছি। জেড কার্গিলকে চুজ করতে যাচ্ছে, জেড কার্গিলের দিকে যেই মুখ করেছে অ্যাটাক করে দেয় স্টেফানি ভ্যাকারকে। আর এর থেকে বোঝা যায় যে লিভ মর্গান ভার্সেস স্টেফানি ভ্যাকারের রেসলমেনিয়া 42-তে ম্যাচ হতে চলেছে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের জন্য। অ্যাকচুয়ালি জেড কার্গিলকে আনার কোনো দরকারই ছিল না, আগে থেকেই বোঝা যাচ্ছিল যে লিভ মর্গান কাকে চ্যালেঞ্জ করবে। তো ঠিক আছে, ওকে স্ম্যাকডাউন থেকে আনলো, এনে একটা ভালো ফেস অফ করলো, করার পর তো লাস্টে তো দেখাই গেল জেড কার্গিলকে ছেড়ে দিল। তো জানতামই ওকে চ্যালেঞ্জ করবে না। এরপরে যেটা হচ্ছে আবার সেই ব্যাকস্টেজ সেগমেন্ট থেকে একটা সেগমেন্ট দেখা যায়, এই যে স্টোরি লাইনটা একটা ফালতু একটা স্টোরি লাইন চালাচ্ছে যে মেয়ে একটা বক্সকে নিয়ে, মিষ্টির বক্সকে নিয়ে। তো অ্যাডাম পিয়াস আজকে এসে বলে যে এই বক্সটা আজকে আমি খুলবো না, একেবারে এলিমিনেশন চেম্বারের দিন আমি আর নিক অলডেস এসে দুজনে মিলে একসাথে খুলবো বক্সে কি আছে। তো এটা একটা কোনো বেকার স্টোরি লাইন, এখানে তো আসে মনে হয় না কোনো রেসলার আছে এর মধ্যে। অনেকে বলছে যে এই ডাব্লিউ থেকে একটা রেসলার আছে, আসতে পারে। এই একটা বক্স নিয়ে অ্যাডাম পিয়ার্স আর এরা মিলে কি করে যাচ্ছে জানি না। তো অ্যাকচুয়ালি একটা ওরা ভাবছে স্টোরি বিল্ড আপ করবে, কিছু একটা করবে, বাট এইটা একদম খুবই মানে কি বলবো, খুবই বেকার লাগছে। হয়তো সেদিনকে বক্সটা খুলবে, সেখান থেকে একটা জ্যাকেট বেরোতে পারে, লাইট জ্বলছে জ্যাকেটে, এটাও বেরোতে পারে। মানে বুঝতেই পারছিস কাকে বলতে চাইছি আমি। তো জানি না কি বেরোবে, তো সম্ভাবনা আছে। আগের বারে আমরা একটা শর্টস করেছিলাম যে পেজ আর ক্রিস জেরিকো আসতে পারে, কিন্তু এলো না, ওই জন্য আর বলতে চাইছি না। কোনো একটা হিংস থাকতে পারে, আমার তো তাই মনে হয়। তো এরপরে আসে হচ্ছে আমাদের বিস্ট ইনকার্নেট ব্রক লেসনার, পল হেমনের সাথে আসে। তো এটা দেখে আমার মনে পড়ে গেল আগে যেমন পল হেমনের সাথে ব্রক লেসনার আসতো, তো সেই মেমোরিটা মনে পড়ে গেল। তো ব্রক লেসনার আসে, তো পল হেমন অ্যানাউন্স করে দেয় যে ব্রক লেসনার ওপেন চ্যালেঞ্জ দিতে চলেছে রেসলমেনিয়াতে, কারণ কোনো রেসলার ব্যাকস্টেজ থেকে ব্রক লেসনারকে চ্যালেঞ্জ করতে আসা সাহস করেন।
তো এটাকে বলে দিল যে যে আসবে তাকে সে চ্যালেঞ্জ করবে রেসেলমিনিয়া 42-তে ব্রক লেসনারকে। আর ব্রক লেসনারের রেসেলমিনিয়ার রোড টু রেসেলমিনিয়ার অ্যানাউন্সমেন্ট ডেটও করে দিয়েছে, মানে কবে কবে আসবে নেক্সট যে অ্যাপিয়ারেন্সগুলো হবে, সেটা 5খানা যে অ্যাপিয়ারেন্স দেবে পরপর আসবে ব্রক লেসনার, সেটা অ্যানাউন্সমেন্ট করে দিল। আর যে এটা একটা ব্যাপার হচ্ছে, রোমান রেন্স যেদিন আসবে সেদিনকে ব্রক আসবে না, মানে রোমান যেদিন আসবে না সেদিন আবার ব্রক আসবে, আর এরকম করে ডেটটা সেট করেছে। ইচ্ছা করেই করেছে যাতে টিকিট সেল হয়। এরপরে যেটা আছে হচ্ছে সিএম পাঙ্কের একটা প্রোমোকার আছে। এটা বেকার প্রোমোকার ছিল, মানে সিএম পাঙ্কের কোনো মানে নয়। সিএম পাঙ্ক ফোয়াটিভ করে কি বলে গেল, মানে রোমান রেন্সকে আমি রেসেলমিনার আগেই আমি চ্যালেঞ্জ করতে পারি, রেসেলমিনার আগেই ওকে আমি চ্যাম্পিয়নশিপের ম্যাচে হারিয়ে দেবো। ফিন ব্যালারের সাথে নেক্সট উইক ম্যাচ আছে, কোথায় একটা বিল্ড আপ দেবে, একটা গো হোম শো ছিল। ফিন ব্যালারের একটা ভিডিও প্যাকেজ দিয়ে ওটাই কোনো রকমের একটা কোনো বিল্ড আপ সেরকম নেই ম্যাচে, এটা করতে হয় মানে করছে, করে একটা ছেড়ে দিল। বেকার লেগেছে সিএম পাঙ্কের প্রোমোকারটা, বেকার লেগেছে। হ্যাঁ, আমারও সিএম পাকের প্রোমো কার্ডটা খুব একটা ভালো লাগেনি। তো অনেক ভালো করতে পারতো, আর একটা অ্যাভারেজ, বিলো অ্যাভারেজ একটা প্রোমো কার্ড দিয়ে গেছে সিএম পাক আছে। এরপরে আছে হচ্ছে ওমেন্স এলিমিনেশন চেম্বারে কোয়ালিফিকেশন ম্যাচ আছে ওমেন্সের। তো এই ম্যাচে ছিল হচ্ছে কারিসেন ভার্সেস ইও স্কাই ভার্সেস রাকেল রদ্রিগেজ। তো এই ম্যাচে রাকেল রদ্রিগেজ তো জিতে যায়, এই ম্যাচে সেরকম কিছু বলার নেই। তো রাকেল রদ্রিগেজ এই ম্যাচে কোয়ালিফিকেশন ম্যাচে জিতে যায়, তো এইটা এলিমিনেশন চেম্বারে ম্যাচ করবে রাকেল রদ্রিগেজ। এরপরে যেটা আমরা মেইন ইভেন্টে চলে আসছি, মেইন ইভেন্ট বলতে যেটা ছিল আজকে, প্রথমে ভেবেছিলাম যে এজে স্টাইল আসবে না, তো এজে স্টাইলের থিম সং চালু হয়, তো এজে স্টাইল ইন্টারেস্ট নেয়। তো এজে স্টাইলকে আসতে দেখি তো একটা মানে অন্যরকম ফিলিংস মনে হয় যে এজে স্টাইল আসছে, মনে হয় আবার একটা ম্যাচ দিতে পারে কিনা, একটা এরকম ইন্টারেস্টিং ছিল ব্যাপার। তো এজে স্টাইল এসে অনেক কিছু বলে, পুরোনো মেমোরিজ কথা বলে, অনেক কিছু বলে, ইমোশনাল কথাও বলে, কারণ বলে যে ফ্যামিলিকে টাইম দিতে পারেনি। আবার ওর এর স্টাইলের যে ফ্যামিলির ছেলে মেয়ে বাচ্চারা আছে তাদেরকে বড় হতে দেখেছে ফেস টাইমে, ভিডিও কলে। তো এটা দেখা গেল এর স্টাইল ফাইনালি যে রিং গিয়ার আছে, যেটা হাতের গ্লাভস আর জ্যাকেটটা, সেটা ফাইনালি রেখে দিল হচ্ছে রিংয়ের মধ্যে। এটা একটা খুব ইমোশনাল জিনিস ছিল যেটা। আর ব্যাকস্টেজ থেকে আসেও সব রেসলাররা, স্ম্যাকডাউন থেকেও অনেকে এসেছিল রেসলার, আর ও টিএনএর যারা মেম্বাররা ছিল টিএনএ থেকেও অনেকে এসেছিল আজকে ডাব্লিউডব্লিউইতে ওকে ট্রিবিউট দেবে বলে। আর তুই একটা জিনিস মানে মিস করে গেলি, যে পরে একটা ঘন্টা বেজেছিল, সেখানে একজন বাইক নিয়ে এসেছিল, এসে একটা অ্যানাউন্সমেন্ট করে গেছে যে 2026-এ হল অফ ফেম এজে স্টাইলসকে করা হলো। সেটা কি এসেছিল? আন্ডারটেকারে যখনই এন্ট্রেন্স হয়, মানে একটা গুজবাম্পস, মানে আন্ডারটেকারে দেখেই মনে হচ্ছে আন্ডারটেকার এখনো, মানে আন্ডারটেকার রিটায়ারমেন্ট করে যাওয়ার পরও না একটা গুজবাম্পস, মানে এখানে অডিয়েন্সের রিয়াকশনও সেটা দেখার মতন ছিল এখনো। মানে আন্ডারটেকারের যেই আলো নিভে গেল, যেই আলোটা নিভে গেল, আন্ডারটেকারের যে টং করে একটা ঘন্টা আওয়াজ হলো, এইটা থেকে একটা মানে আলাদাই একটা মোমেন্ট ক্রিয়েট তৈরি করে। আর আন্ডারটেকার তো আসে হচ্ছে আমেরিকান, যেটা গিমিক নিয়ে আসছে ব্যাড অ্যাস আমেরিকান। তো এই যে স্টাইল তাহলে ফাইনালি রিটায়ারমেন্ট হয়ে গেল। আজকে এই ট্রিবিউট শোটা প্রপার একটা ট্রিবিউট শো দিয়েছিল। অডিয়েন্স তো ফ্যানেরা তো খুবই করছিল এটা নিয়ে, কারণ আগে যেভাবে দিয়েছে ট্রিপল এইচ, তো এটা একটা খুব ভালো একটা ট্রিবিউট শো ছিল। তো আজকে রটা মোটামুটি খুব ভালোই লাগলো একটা। তো আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন।